আন্না হাজারে মনে আছে দুর্দান্ত আন্দোলন লোকপাল নিয়ে একেবারে তুলকালাম কংগ্রেস সরকারের লেজে গোবরে অবস্থা। সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং তারপর আম আদমি পার্টি সেখান থেকে উঠে আসা, তারপর কত কি, এবং তারপর যে সত্য এবং স্বচ্ছতার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে অরবিন্দ কেজরিওয়াল উঠে এসেছিলেন, সেই তার বিরুদ্ধেই যখন দুর্নীতির অভিযোগ সামনে আসে তখন তো গোটা হিসেব নিকেশ উল্টে যায়। লোকসভা ভোটের আবহে গ্রেফতার, তারপর দিল্লির গদি উল্টে যাওয়া, কোণঠাসা হয়ে যাওয়া আম আদমি পার্টির, আর তারপর যখন বেকসুর খালাস ঘোষণা করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে, চোখের জল সামলাতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল। 24 घंटे टीवी चैनलों के ऊपर डिबेट चलते थे, खबरें दिखाई जाती थी केजरीवाल भ्रष्ट है, केजरीवाल भ्रष्ट है। अरे हो गया सर, संभालिए सर, अपने आप संभालिए, हिम्मत सर, पीछे लाओ मत भाई, पानी दो, ये केजरीवाल भ्रष्ट नहीं है। मैंने केवल अपनी जिंदगी में ईमानदारी कमाई है, इन्होंने झूठा केस लगाया और आज ये साबित हो गया। দেখুন, এখানে কোনো খাপ পঞ্চায়েত খুলতে আসেনি, আলাদা করে কোনো প্যারালাল কোর্ট তো চলছে না, কিন্তু একটা প্রশ্ন তো তুলতেই পারি। আজকে যখন কেজরিওয়াল বেকসুর ঘোষণা হচ্ছে, আজকে যখন বলা হচ্ছে তিনি নির্দোষ, ঠিক তখনই তার আগে আমরা কি দেখলাম, যেখানে তিনি জেল খেটে নিয়েছেন, তার পলিটিক্যাল কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এবং একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে আম আদমি পার্টি। ঠিক তখনই যখন বেকসুর খালাস ঘোষণা করা হচ্ছে, তাহলে প্রশ্ন তো উঠবেই, কেমন বিচার? $2000 কোটির বেশি আবগারি দুর্নীতি, আর তাতে প্রথমে দিল্লির উপমুখ্যমন্ত্রী, তারপর মুখ্যমন্ত্রী গ্রেফতার। আর সেই গ্রেফতারের অভিঘাত ভাবুন এতটাই ছিল যে 24 ফেব্রুয়ারিতে যখন দিল্লি বিধানসভা ভোট হলো, সরকার পড়ে গেল আম আদমি পার্টি। আজ সেই সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বেকসুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আদালতে তেমন কোনো তথ্য প্রমাণই পেশ করতে পারেনি সিবিআই। खबरें दिखाई जाती थी केजरीवाल भ्रष्ट है, केजरीवाल भ्रष्ट है। अरे আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ অভিযুক্ত 23 জনকেই অব্যাহতি দিল দিল্লির রজ অ্যাভিনিউ আদালত। বিচারক জিতেন্দ্র সিংয়ের বক্তব্য, এই মামলায় উপযুক্ত তথ্য প্রমাণ নথি জোগাড় করতে পারেনি সিবিআই। শুধু তাই নয়, সিবিআই পাল্টা ষড়যন্ত্র করেছে এমনও ইঙ্গিত দিয়েছেন বিচারক। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বক্তব্য, অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা টলে যায়। ইডির পাশাপাশি সিবিআইও এই মামলার তদন্ত করছিল। 23 সালের ফেব্রুয়ারি মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। 18 মাস জেলে থাকতে হয় তাঁকে। পরের বছর মার্চে গ্রেফতার হন সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার বেকসুর খালাস, রায়ের পর কান্নায় ভেঙে পড়েন কেজরিওয়াল। সরাসরি ক্ষোভ উগরে দেন মোদি শাহর প্রতি। सत्य की जीत हुई। मैं हमेशा कहता था कि भगवान हमारे साथ है। मोदी जी ने और अमित शाह जी ने मिल के आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। आम आदमी पार्टी को खत्म करने के लिए आम आदमी पार्टी के सबसे बड़े 5 नेताओं को जेल में डाल दिया गया। भारत के इतिहास में कभी नहीं हुआ।
सिटिंग चीफ मिनिस्टर को उसके घर से घसीटकर जेल में डाला गया और 6 महीने तक जेल में रखा गया। हमारे उप मुख्यमंत्री मनीष सिसोदिया जी, उनको लगभग 2 साल तक जेल में रखा गया। हमारे ऊपर कीचड़ फेंका गया। कोर्ट ने कहा है कि केजरीवाल कट्टर ईमानदार है। বিজেপি অবশ্য ভাঙলেও মচকাতে রাজি নয়। প্রমাণ নষ্টের অভিযোগ তুলছে গেরুয়া শিবির। देखिए, निचली अदालत ने सबूतों के अभाव में उनको बरी किया है। यह तकनीकी विषय है, क्योंकि यह बात भी सही है कि सैकड़ों की संख्या में सिम कार्ड और फोन सबूत के रूप में नष्ट किए गए थे। कि यदि सबूत बिल्कुल नहीं थे तो कोर्ट ने चार्जेस फ्रेम करने की परमिशन कैसे दी? इफ द एंटायर चार्जेस वर बेसलेस, then the charges was framed. So इसमें there are certain technical issues. প্রশ্ন তো এটাই, যদি কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো প্রমাণই না থাকে কেনই বা তাকে গ্রেফতার করা হলো, কেনই বা তাকে জেল খাটতে হলো, আর এখন কেনই বা বেকসুর খালাস হলেন তিনি? कि बहुत बड़े इल्जामात लगाए केंद्र सरकार और जिस प्रकार से 1.5 साल अंदर रखा, सुना तो जाता है कि जो गंभीर आरोप होते हैं उसी में ही 1.5 साल बाद जमानत मिलती है। मर्डर जैसे केस जो होते हैं, तो मेरे को लगता है कि सब लोग 6 महीने 8 महीने साल सवा साल अंदर लगा कर आए, उसके बाद जमानतें हुई। और अगर इतने बड़े आरोप नहीं थे तो 1.5 साल अंदर काहे को रखा, और अगर आरोप थे तो फिर क्लीन चिट कैसे हो गया? এক কেমন বিচার, বিভ্রান্ত সাধারণ মানুষও। 2021 সালের নভেম্বরে নতুন আবগারি নীতি আনে দিল্লির তৎকালীন সরকার। সরকারি মদের দোকানের বদলে বেসরকারি মদের দোকানের অনুমতি দেওয়া হয়। আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে, ফলে 8 মাস পর তা প্রত্যাহার করতে হয় আপ সরকারকে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সুপারিশে শুরু হয় সিবিআই তদন্ত। এদিকে সিবিআই রউজ অ্যাভিনিউ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির হাইকোর্টে আবেদন করতে চলেছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা অর্থ পাচার প্রতিরোধ আইন। আইনে চাইলে সিবিআই বা ইডি আপনাকে গ্রেফতার করতেই পারে। আপনি যে নির্দোষ সেটা প্রমাণের দায় আপনার। মানে আপনার কাছে 10 টাকা পাওয়া গেল, ওরা যে কালো নয় সাদা টাকা, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। জামিন পাওয়া কঠিন, মোদ্দা কথা আইন বেশ কঠিন। এই আইনে অনেকে জেলে গিয়েছেন, কিন্তু দোষী সাব্যস্ত হন না বেশিরভাগ অভিযুক্তই। এখানেই আইনে উঠে যায় একাধিক প্রশ্ন। 2G স্ক্যাম নিয়ে এ রাজা ও কানিমোজি, আইএনএক্স মিডিয়া এবং এয়ারসেল ম্যাক্সিস মামলায় পি চিদম্বরম, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় কিংবা গরু পাচারে অনুব্রত মণ্ডল। পিএমএলএতে গ্রেফতার আর তারপর জামিন পেয়েছেন এরকম অসংখ্য উদাহরণ। এ রাজা কানিমোজির মতো অনেকেই বেকসুর খালাসও হয়েছেন। শখানেক এরকম মামলা গ্রেফতারির বিষয় রয়েছে অর্থ পাচার আইনে। অধিকাংশ ক্ষেত্রে সিবিআই বা পুলিশের দায়ের করা মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে পিএমএলএ মামলা গুরুত্ব হারায়। এই আইনে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র 2 জন, হরি নারায়ণ রায়, ঝাড়খণ্ডের নির্দল বিধায়ক, এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী এনোস এক্কা। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া কয়লা কেলেঙ্কারিতে সিবিআই এর দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু পিএমএলএ মামলায় তার বিচার এখনো চলছে। প্রশ্ন উঠছে, বাকিদের ক্ষেত্রে কেন দোষী সাব্যস্ত করা গেল না? আইন নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল বিরোধীরা, প্রশ্ন উঠছে আবার। আজকে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়াকে যে দিল্লির যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলে মানে বিচার ব্যবস্থা থেকে তারা মুক্তি পেয়েছেন, এটা প্রমাণ করে যে কি পরিমাণে বিরোধীদের নিকেশ করার জন্য, খতম করার জন্য সমস্ত রকম অস্ত্র বিজেপি ব্যবহার করে। মিথ্যাচার করে এইভাবে তাদের অরবিন্দ কেজরিওয়াল এবং সিসোদিয়াকে জেলে রেখেছিল, সেটা প্রমাণিত হয়ে গেল। দিল্লি বলে দিল, দিল্লি হাইকোর্ট আজকে বলে দিয়েছে। রাজনৈতিক এই অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু কেজরিওয়ালের বেকসুর খালাসে এখন আইনজীবী মহলেও উঠছে প্রশ্ন। দেখুন, পিএমএলএ আইন এমনিতেই অত্যন্ত শক্তপোক্ত একটা আইন, যদিও তার মধ্যে প্রচুর ফাঁক আছে, প্রচুর গলদ আছে, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টের ক্ষেত্রে
সেটাকে বারবার কিওর করার চেষ্টা করেছেন। 165 দিন একটা মানুষ কাস্টাডি থাকার পরে, এবং আমার বারবার মনে পড়ছে সেই দিনগুলো যখন ওনার আইনজীবী বারবার বলছিলেন উনি নির্দোষ, আর ইডির আইনজীবী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী, তিনি বারবার বলছিলেন যে ওনার এই অভিযোগ, ওনার বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু চার্জশিট তৈরি করার সময় তাদের চার্জশিটের মধ্যে এত ফাঁক রয়ে গেল যে মহামান্য আদালতকে ওনাকে বেকসুর খালাস করতে হলো এই মামলা থেকে। বিরোধীরা এও অভিযোগ তোলেন রাজনৈতিক ফায়দা তুলতে এই আইন হাতিয়ার করে শাসক। কংগ্রেস আমলেই ইডি সিবিআইকে ব্যবহার করার যে অভিযোগ উঠেছিল, সেই একই অভিযোগ বিজেপির বিরুদ্ধেও তুলছে বিরোধীরা। 150 দিনের বেশি জেল খেটে কাউকে বেকসুর ঘোষণা করা হলে তার অসম্মান, হেনস্থার দায় নেবে কে? ভারতবর্ষের আইনে এই ডিসক্লেমার ক্লজটাও থাকা উচিত যে যদি কেউ কোনো ভুল আইনে, যদি ভুল পথে পরিচালিত করেন বা ভুল আইনি ব্যাখ্যা হয়, তাহলে তাদেরকেই, অর্থাৎ সেই ইনভেস্টিগেশন এজেন্সি বা যারাই করুন, যারাই অভিযোগ করেছেন বা যারাই, তাদেরকে কিন্তু সেই দায়টা নিতে হবে। কারণ এই এতদিন উনি কাস্টাডিতে ছিলেন, ওনার রাইট টু লিবার্টি কাটলড হয়েছিল। তবে 2022 সালে একটি মামলায় সুপ্রিম কোর্ট আর্থিক তছরূপের মামলায় ইডির গ্রেপ্তারি বা সম্পত্তি বাজেয়াপ্তের ক্ষমতাকে বহাল রেখেছিল। সেই ক্ষমতা নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা। দোষী হলে অবশ্যই শাস্তি পাক, কিন্তু দোষী না হলেও জেল বা হেনস্থা, এ কেমন বিচার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আপনাদের মনে আছে যে গত ভোটে ঝাড়খণ্ডের শিবু সোরেন, তাকে গ্রেফতার করা হলো, হেমন্ত সোরেন শিবু সোরেনের ছেলে, তাকে গ্রেফতার করা হলো। এবং তারপর এরকমও হয়েছে যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন তিনি ছাড়াও পেয়ে গেছেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে ভোটের আগে তাকে গ্রেফতার, তারপর ছাড়া পাওয়া, ভোটে অবশ্য জিতে গিয়েছেন। এই গোটা বিষয়ে দোষী সাব্যস্ত 0.05%। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুরোটাই রাজনৈতিক হাতিয়ার, কাউকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করিয়ে বসিয়ে রাখার একটা হাতিয়ার? এমন প্রশ্ন বিরোধীরা, ভাবুন, কংগ্রেস আমলেও তুলেছিল, বিজেপি তখন কংগ্রেসের বিরুদ্ধে করেছিল, এখন বিজেপির বিরুদ্ধেও একই অভিযোগ। সারদা নারদা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কয়লা পাচার, গরু পাচার, এ বাংলার কথাই শুধু ধরি তাহলে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু যাদেরকে অভিযুক্ত বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তাদের সাজা হচ্ছে কই? দুর্নীতি যে হয়েছে তা সাধারণ মানুষও সাদা চোখে বোঝে, কিন্তু দোষী সাব্যস্ত হচ্ছেন কে? নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম এফআইআরে যার নাম ছিল, সেই এসএসসির উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেলেন শুক্রবার। পার্থ চট্টোপাধ্যায় তো বহাল তবিয়তে রয়েছেন। ফলে প্রশ্ন উঠছে তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। যে প্রশ্ন উঠেছিল কংগ্রেস আমলে, সে প্রশ্ন বিজেপির আমলেও। অরবিন্দ কেজরিওয়ালের বেকসুর খালাস সেই প্রশ্নকেই জোরালো করলো আরো। পিএমএলএ যেটা মূলত ইডির একটা হাতিয়ার, সেটা কতটা রাজনৈতিক হাতিয়ার আর কতটা সেটা আসলে কোনো তদন্ত এজেন্সির সত্যিকারের তদন্ত কাজে সাহায্য করে, সে নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন ওঠার কারণ, অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকে যেভাবে দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের যে মামলা তার থেকে ছাড় দিয়ে দিল। দেখুন, সিবিআইয়ের সম্পর্কে আগেই অভিযোগ ছিল যে সিবিআই খাঁচার পোষা ময়না কিনা, কিন্তু ইডি সম্পর্কেও অভিযোগটা খুব পুরনো। বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তো বলেই যে ইডি যে 8,000 মামলা করেছে, তার মধ্যে শেষ পর্যন্ত মাত্র 8টি মামলার, অর্থাৎ 2% মানে কাছাকাছি মামলার মাত্র রায় হয়েছে। তাহলে কি শুধুমাত্রই ইডি একটা ভয় দেখানোর হাতিয়ার? সিবিআইও একটা ভয় দেখানোর হাতিয়ার? এর আগে সিবিআইয়ের অপপ্রয়োগ নিয়ে কংগ্রেসের সময় বিরোধীরা হইচই করত, বিজেপির সময় সিবিআই নয়, ইডি। দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন সিবিআই এর চাইতে ইডি অনেক বেশি এফেক্টিভ। কিন্তু শেষ পর্যন্ত ইডিও কি সত্যি সত্যি কোনো দুর্নীতি প্রমাণ করতে পারছে? ঠিক এই জায়গা থেকেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এসব কেমন বিচার? অপরাধ হলে সাজা দেবে কে? মানুষ দিনের শেষে কোন সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখবে?
আরজিকর মামলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থেকে সিবিআইয়ের প্রতি ভরসা রেখেছিল সাধারণ মানুষ। সিবিআইয়ের তদন্ত যখন পুলিশের তদন্তের সাথে এক ট্র্যাকে চলে এলো, তাহলে প্রশ্ন ওঠে, পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তোলা কি ভুল ছিল, নাকি সিবিআই এর তদন্তেও প্রশ্ন? যদি দ্বিতীয়টা হয়, তাহলে ভরসা কোথায়? বিচারের আশায় বসে থাকেন সাধারণ, সত্যি মিথ্যে গুলিয়ে দেওয়ার রাজনীতি চলে রমরমিয়ে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে আম আদমি পার্টি যখন হলো, তারপরে একেবারে রকেট গতিতে তার উত্থান, আর সেই উত্থানের পরে আমরা দেখেছি কিভাবে আবগারি দুর্নীতিতে আম আদমি পার্টি জড়িয়ে পড়লো, এবং গোটা বিষয় যেটা হলো, দলের শীর্ষ 5 জন নেতা কেজরিওয়াল, সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং বিজয় নায়ার একসঙ্গে জেলে ঢুকে গেল। গোটা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে গেল, আপ কোণঠাসা হয়ে গেল। এই কদিনে কেজরিওয়ালকে দেখেছেন আপনারা, কোথায় ছিলেন তিনি? এইবার অক্সিজেন পাবেন অরবিন্দ কেজরিওয়াল? আবার কি নতুন করে আম আদমি পার্টির উত্থান? দুর্নীতির বিরুদ্ধে লড়াই, লোকপাল আন্দোলন, কংগ্রেস সরকারের ঘাম ছুটিয়ে দিয়েছিল আন্না হাজারে আর তার টিম। যে দুর্নীতিমুক্ত ভাবমূর্তি নিয়ে আন্না হাজারের আন্দোলন থেকে আম আদমি পার্টির জন্ম দিয়েছিলেন কেজরিওয়াল, দিল্লির আবগারি কেলেঙ্কারি সেই নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। জাতীয় রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল আপ। জাতীয় রাজনীতিতে তো আপ ক্রমশ অপ্রাসঙ্গিকই হয়ে যাচ্ছে। দিল্লির নির্বাচনে হেরে যাওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে কার্যত কোথাও দেখা যায়নি। এমনকি তিনি শোনা যাচ্ছিল তিনি পাঞ্জাব, যেটাও আপ শাসিত রাজ্য, সেখানে গিয়ে থাকছেন। এবার কেজরিওয়ালের বেকসুর খালাসে আপ ভিকটিম কার্ড খেলার সুযোগ পেল। মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার সময় কেজরিওয়াল শপথ নিয়েছিলেন তিনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত চেয়ারে ফিরবেন না। এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ এলো ঝাড়ু পার্টির, তবে তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আপের যে গ্রহণযোগ্যতা ছিল, আপের নামে যত মানুষ উদ্বেলিত হয়ে উঠত, বা আপ একটা বিকল্প রাজনীতির সন্ধান দিচ্ছিল বলে যেটা বলা হতো, সেই সবগুলোই আজকে অনেকটা ফিকে পড়ে গিয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের ঝাড়ুর ম্যাজিক আবার ফিরবে কিনা সেটা আগামী রাজনীতি বলবে। নাকি আবারও এই অভিযোগটা উঠবে যে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকে ছেড়ে দেওয়া হলো কারণ এমন অনেক রাজ্য আছে যেখানে আপ যদি বিরোধী ভোটে ভাগ বসায় তাহলে বিজেপির সুবিধা হয়। আপ যে চুপ করে বসে থাকবে না, তা প্রাক্তন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বক্তব্যে স্পষ্ট। জি24 ঘন্টা এক্সক্লুসিভ। हम डे वन से कह रहे हैं कि नरेंद्र मोदी जी ने बहुत बड़ा षड्यंत्र रचा है, अमित शाह जी ने बहुत बड़ा षड्यंत्र रचा है। इस देश का किसी एक पार्टी को इस तरह से प्रताड़ित करने का इतना बड़ा षड्यंत्र भारत के इतिहास में कभी नहीं रचा गया कि उसके सब पार्टी के नेताओं को उठा उठा के जेल में डाल दो। लेकिन संविधान है, भगवान है, सत्य की जीत तो होनी थी। যে স্বচ্ছতা সততার কথা বলে আম আদমি পার্টি রাজনৈতিক পথ চলা শুরু করেছিল, সেই দাবি নতুন করে জোরালো করছে আম আদমি পার্টি। हमारी एक ही कमाई है, ईमानदारी, कट्टर ईमानदारी की ही हमारी कमाई है। हमें इस बात का अहंकार है और हमारी यही कमाई है। हम अपने परिवार में भी यही बात करते हैं कि हमारी तो एक ही कमाई है, ईमानदारी कमाई है। आपने सीबीआई और ईडी का झूठा केस लगा के मोदी जी इसी को चोट लगाने की कोशिश की ना। অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতিতে আসা পছন্দ ছিল না তার গুরু আন্না হাজারের। কেজরির বিরুদ্ধে অভিযোগ ওঠায় তার পাশে থাকেননি তিনি, সমালোচনা করেছিলেন। আজ তিনিও তার অবস্থান থেকে সরে আসছেন। मैंने पहले अरविंद केजरीवाल के बारे में जो कुछ कहा होगा, लेकिन न्याय व्यवस्था का निर्णय नहीं था। अभी न्याय व्यवस्था ने निर्णय दे दिया कि उनका कोई दोष नहीं है, तो मानना पड़ेगा। দীর্ঘদিন পর রাস্তায় কেজরিওয়াল, গদা হাতে উচ্ছ্বসিত সমর্থকরা। আবার কি জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পাবে আপ? টক্কর দেবে বিজেপিকে? জল মাপছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভূমিকম্প আর তাতে রাস্তা ফেটে চৌচির বেহালায়
বেহালায় ভূমিকম্পের জেরে বড় ধস, অন্তত 40 ফুটের। আতঙ্কে এলাকার মানুষজন। পুকুরের পাশের রাস্তায় এভাবেই লম্বা ফাটল মেরামতির কাজ অবশ্য শুরু করেছে পুরসভা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।